তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শোনাতে এলাম আমার জীবনের গল্প। অনেকেই আমার কথা জানতে চেয়েছে, আজকে সেই গল্পই শোনাবো। তোমরা শুনলে অবাক হবে, আমার 2 সন্তান, বয়সের পার্থক্য মাত্র 4 দিন। এটা কীভাবে সম্ভব? সেই গল্পই শোনাবো আজকে। দেখো, আমরা ছোটো থেকে তো সবাই পড়াশোনা করে অনেকেই অনেক রকম স্বপ্ন থাকে। সেই স্বপ্নটাকে তিলে তিলে বড় করে আমরা, কারোর হয়তো স্বপ্ন সফল হয় না, সবাইকার হয়তো হয় না, কিন্তু সেই স্বপ্নটাকে বড় করে তোলা, সেটাও তো একটা সন্তানের মতো, তাই না? দেখো, আজকে আমার জীবনের গল্প আমি বলছি, সেইখান থেকেই তোমরা নিশ্চয়ই জানতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলেই বুঝতে পারবে আমি কেন বলেছি যে আমার 2 সন্তানের বয়সের পার্থক্য মাত্র 4 দিন। কেন? দেখো, 2016 সালে আমার বিয়ে হলো তখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। কিন্তু চোখে অনেক স্বপ্ন ছিল, পড়াশোনা করে বিয়ের পরে পড়াশোনাটাকে চালিয়ে যাব, তারপরে নিজের পায়ে দাঁড়াবো, অবশ্যই সংসারের পাশাপাশি। তো সেই মতো আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিয়ে কিছু পরীক্ষায় আমি ক্র্যাক করে ইন্টারভিউ দিলাম। কিন্তু তখন বেরিয়েছিল ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি, তারপরে আরও অনেক পরীক্ষা, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, হাইকোর্টের ক্লার্কশিপ, এইসব পরীক্ষাগুলোতে ক্র্যাক করেছিলাম। কিন্তু ইন্টারভিউতে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডিতে ওয়েটিংয়ে ছিলাম। তারপরে প্রাইমারি 2014 সালে প্রাইমারি পরীক্ষাতেও পাস করেছিলাম রিটনে। তারপরে ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউ হলো না, তখন ডিএলএড করা ছিল না। তারপর বিভিন্ন পরীক্ষা দিয়েছি, WBCS পরীক্ষা দিয়েছি, মেইন দিলাম 2 বার। কিন্তু মেইনের জন্য যেরকমভাবে প্রিপারেশানটা দরকার হয়, আমার সেই মতো প্রিপারেশানটা হচ্ছিল না, সেটা আমি বুঝতেই পেরেছিলাম। তো মানে এইচএস দেওয়ার পরপরই যেরকমভাবে আমাদের লেখার যে দক্ষতাটা থাকে, বাংলা কিংবা ইংরাজি রাইটিংসগুলো, যে লেখার যে দক্ষতাটা থাকে, সেই দক্ষতাটা আমি নিজেই বুঝতে পেরেছিলাম আমার একটু খামতি ছিল। কিন্তু আমি WBCSটা এইভাবে দিয়েছিলাম যে WBCS তো অনেক বিরাট সিলেবাস, তো এই অনুযায়ী আমার সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো যাতে আমি ক্র্যাক করতে পারি, সেই জন্য আমি WBCSটাকে আমি বেছে নিয়েছিলাম। কিন্তু WBCS মেইনসে আমি তেমন একটা গুরুত্ব দিইনি। তারপর আমি 2017-তে আমি ডিএলএডে ভর্তি হলাম। আমার হাজব্যান্ড অবশ্যই আমার সাপোর্টিভ ছিলেন, সব কিছুতে আমাকে পরীক্ষা দিতে নিয়ে যেত, আমাকে খুব সাপোর্ট করেছে, এখনও পর্যন্ত সাপোর্ট করে। তো সমস্ত পরীক্ষায় নিয়ে যাওয়া, সমস্ত নিজের কাজ বাদ দিয়ে আমাকে পরীক্ষায় নিয়ে যাওয়া। WBCS মনে আছে, যখন WBCS মেন্স দিয়েছি কিংবা যে কোনো পরীক্ষা আমি দিয়েছি, ও ঠায় দাঁড়িয়ে থাকতো আমার জন্য। তো 12টা থেকে 10টা থেকে 1টা পর্যন্ত, আবার 2টো থেকে 5টা, এই শিফটে একজন মানুষ যে এতক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে পারে, তো আমি ওকে দেখি সত্যি করে অনেক শেখার আছে, কিন্তু এটা ওকে সামনে বলা হয়নি। তো না, আমার পাশে আমাকে খুব সাপোর্ট করে। তারপরে 2017-তে ডিএলএডে ভর্তি হলাম। তো ইচ্ছা তো ছিল যে নিজের পায়ে দাঁড়াবো, আর বরাবর পড়াশোনাটা ভালো লাগে, তাই শিক্ষকতাটাকে ভালোই লাগতো। তো আমি চেয়েছিলাম যে কোনো একদম পারফেক্টলি আমি টিচার হব, এটা ভেবে এগোইনি। কিন্তু আমি যখন ভাবলাম যে এগুলো হচ্ছে না, কোনোটাতে ক্র্যাক করতে তো পারছি না, তো একটা কোর্স করে নিই। তো যেহেতু টেট পাস ছিল, তখন এটা নিয়ম ছিল না যে টেট পাস হলেই ইন্টারভিউ দেওয়া যাবে। কিন্তু তখন ডিএলএডটা করে নিলাম, যে 2017-19 ব্যাচে ডিএলএড করলাম। তারপরে ডিএলএড কমপ্লিট তো হলো। তারপরে সেই আমাদের যে মহামারী করোনা, 2020 সালে করোনা হলো। তো তারপরে আমরা তো 2016-তে বিয়ে হয়েছে, 2016 থেকে 20 পর্যন্ত আমাদের কোনো ইস্যু হয়নি। আমরা তখন প্রিপেয়ার ছিলাম না। তারপর আমরা প্ল্যান করি যে আমরা বাচ্চা নেওয়ার প্ল্যান করি। তারপর
ডক্টরকে দেখিয়ে আমরা কিছু টেস্ট করাই যাতে করে কোনো কমপ্লিকেশনস না হয়। তো সেই জন্য আমরা প্ল্যান করি। তারপর আমি 2020 সালে কনসেপ্ট করি। তো আমার এই পুরো প্রেগনেন্সি পিরিয়ডে আমার কোনো রকম কমপ্লিকেশন ছিল না। আমি বাড়ির নর্মাল যেরকম কাজ টাজ করে সমস্ত কিছুই করেছি, ঘর মোছা, রান্না করা, সমস্ত কিছু। আর অবশ্যই আমার হাজব্যান্ড সাপোর্ট করতো কিছু কাজ, হাজব্যান্ডও খুব আমাকে সাপোর্ট করতো, কাজ করে দিত। ভারী জলটা নিয়ে যেতাম না। তো তারপর আমি জানি না যে আমি যে কনসেপ্ট করেছি, আমি কোনোদিন এটা বুঝতে পারিনি যে আমার মাথা ঘোরা, বমি হওয়া এসব কোনো ইস্যুস আমার ছিল না। তা আমি খুব ভালোই ছিলাম। তারপর এই গল্পটা শুনলে সত্যি আমি নিজেকে লাকি মনে হয়। আমার খুব মানে এখনও আমি ভাবতে পারি না যে এটাও সম্ভব। দেখো, তোমরাও শুনলে খুব খুশি হবে নিশ্চয়ই। দেখো, তারপর আমি 2020 সালে 2020 সালে না, 2021 31 জানুয়ারি প্রাইমারি পরীক্ষা ছিল। 2021 সালে 31 জানুয়ারি প্রাইমারি পরীক্ষা ছিল। আর আমার কি ডাক্তারবাবু ওই দিনকেই সিজার করার ডেট দিয়েছিল। আমি তো বললাম যে না, প্রাইমারি পরীক্ষা অনেক পর হয়, অনেক দিন পর হয়, তো আমাকে এখন সিজার করিও না। আমি বললাম এখন সিজার করতে হবে, আমি পরীক্ষা দিয়ে আসি, তারপরে যা হয় হবে। এতটাই আমার মানে মনে জোর ছিল না, আমার তো কোনো প্রবলেম ছিল না। তো আমি ভাবলাম যে কোনো সমস্যা নেই, তো এখনকার ডাক্তারবাবু তো এরকমই করেন, ডেট দিয়ে দেন, কোনো কমপ্লিকেশান না থাকলে সিজার করিয়ে দেন। তো আমি আর আমার সাপোর্ট করার জন্য, সাপোর্ট তো বাড়ির সবাই সাপোর্ট করতো, ঠিক আছে। আর আমার বোন একজন নার্স, তো সেই জন্য আরও ভরসাটা পেয়েছিলাম। তারপর 31 জানুয়ারি পরীক্ষা দিতে গেলাম, প্রাইমারি পরীক্ষা যথারীতি দিতে গেলাম। প্রাইমারি পরীক্ষাটা হলো। তারপরে 13 জানুয়ারি, 31 জানুয়ারি আগে, এটা বলা হয়নি, 31 জানুয়ারি আগে 13 জানুয়ারি প্রাইমারি একটা ইন্টারভিউ ছিল। যারা 2014 টেট পাস আর ডিএড করা আছে, আমরা ইন্টারভিউ দিতে গেছিলাম। আমাদের বাড়ি হুগলি জেলায়, আমাদের ইন্টারভিউ পড়েছিল হাওড়াতে। তো এখান থেকে গাড়ি ভাড়া করে আমরা ইন্টারভিউ বেশ ভালো হলো। ইন্টারভিউয়ে কোয়েশ্চেনের সমস্ত উত্তরই দিতে পেরেছিলাম। তো তারপরে কোনো রকম চিন্তা ছিল না, ঠিক আছে। আর এর মাঝে বলা হয়নি, এর আগে আর একটা পরীক্ষা ছিল 9 জানুয়ারি। আমার ডেটটা ঠিক মনে নেই, সম্ভবত 9 জানুয়ারি এরকম সময়, 9 জানুয়ারি না 9 ডিসেম্বর। আইসিডিএস সুপারভাইজারে ফ্রিতে ক্র্যাক করেছিলাম। তারপরে আমার তখন 32 সপ্তাহ পেরিয়ে গেছিলাম। তখন কলকাতায় পরপর দুদিন না 3 দিন, আমার ঠিক খেয়াল নেই এই মুহূর্তে। তো আমি পরীক্ষা দিতে গেছিলাম। তখন মনে হতো যে বাচ্চা হওয়ার পর অনেক রকম তো সমস্যা আসে বাচ্চাকে নিয়ে, বাচ্চা রেখে বাইরে বেরোতে হবে, তার থেকে আমি আগে পরীক্ষাগুলো দিয়ে দিই, তারপরে যা হবে দেখা যাবে। আর সিটি সুপারভাইজার পরীক্ষা দিলাম। তারপরে কিছুদিন পর মানে তারও 2-3 বছর পর যখন রেজাল্ট বেরোলো, খুব ভালো লাগলো জেনে যে আমি ওটাতেও পাস করেছি। তারপরে গল্পটা শোনো। তারপরে আমার মেয়ে হলো 14ই ফেব্রুয়ারি মেয়ে হলো। আর তার আগে একটা কথা বলি, আমার ডেট ছিল, হেলথ সেন্টার থেকে যে ডেটটা দেয় সেই ডেটটা ছিল 9 ফেব্রুয়ারি। তো 9 ফেব্রুয়ারি যখন পেরিয়ে গেল, আমি একদিন ডাক্তারকে দেখাতে গেছিলাম, যে একটা চিন্তা তো থাকেই যে ডেট পেরিয়ে গেলো, তাও হলো না বাচ্চা। তো তারপরে 12 তারিখে আমি ডাক্তার দেখাতে গেছিলাম। 12 তারিখে ডাক্তার বললো যে আমার 2 সপ্তাহ দেরি আছে। তো তারপর 13 তারিখে বাইরে বসে আছি, হঠাৎ করে খুব পেটে ব্যথা হতে লাগলো, ঘরে আসতে পারছি না, এতটাই পেটে ব্যথা। ঘরে এসে ঝাঁক করে শুলাম। তো তারপরে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, সরকারি হসপিটাল। তো ওখানে নিয়ে যাওয়ার পরে আমাকে বললো যে না, তো ফিঙ্গার হয়ে গেছে, নর্মালি বাচ্চা হবে। তখন একটু ভয় হচ্ছিলো, নর্মালি আমি কি পারবো? মনে মনে একটা সবাইকারই ভয় থাকে যে নর্মালি মানে বিশাল কষ্ট, এরকম একটা। তো আমাকে নিয়ে যাওয়া হয়েছিল 13 তারিখ। আর 13 তারিখ সন্ধ্যেবেলা বাচ্চা হলো, আমার মেয়ে হলো
14 তারিখ 2:30টার সময়, 2:30 নাগাদ, 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। তো এটা একটা, আর আমার বাচ্চা হলো নর্মালে। আমি তো ভীষণ খুশি যে না, নর্মালে হয়েছে, কোনো রকম অপারেশন, সি সেকশন ছাড়াই বাচ্চা হয়েছে। আমি তো খুব খুশি। আর সেই সময় তার পরের দিনই ছিল, তার দু একদিন পর আমার 2-1 দিন পরেই ছিল সরস্বতী পুজো। আর 14 তারিখ আমার মেয়ে হলো। আর এইখানেই তোমরা বুঝতে পারবে যে আমি কেন বলেছি আমার 2 সন্তানের বয়স ফারাক হচ্ছে 4 দিন। তারপরে 15 তারিখে আমি যে বললাম না 13 জানুয়ারি একটা ইন্টারভিউতে গিয়েছিলাম প্রাইমারি, আর 15 তারিখে আমার প্রাইমারি রেজাল্ট বেরোলো, সেখানে আমি ইনক্লুডেড হলাম। তো আমার ডবল খুশি। তারপরে এবার যেহেতু আমার নর্মালি হয়েছিল, তাই কালনা হসপিটাল থেকে আমাকে ছেড়েছিল 14 তারিখ, 15, 16 তারিখে আমাকে ছেড়ে দিয়েছিল। 16 তারিখে এলাম, একটুখানি ভাবলাম যে না ঠিক আছে, অনেক ধকল গেছে, রেস্ট হবে, 16 তারিখটা কাটলো যা করে। তারপরে সে বছর কালাতে জানো কি সরস্বতী পুজোর কী ধুম। তো আমার মেয়ে হয়েছে তখন আমার ওসব কোনো খেয়াল নেই, শুধু মেয়ের দিকে ধ্যান জ্ঞান, যেটা হয় সব মায়ের ক্ষেত্রে। তো সে বছর সরস্বতী পুজো কী জানি না। তারপরের দিন এবার প্রাইমারি রেজাল্ট বেরিয়েছে, কোনো রকম নোটিফিকেশান দেয়নি, কিছুই দেয়নি। তো আমার হাজব্যান্ড ফোন করলো যে না, এখন তারপরের দিন 17 তারিখে না, যেতে হবে, প্রাইমারি কাউন্সেলিং হবে চুঁচুড়া পিপুলপাতিতে। তারপরে তো ওখানে আমরা গেলাম, গিয়ে তারপরে কি হলো সেই ঘটনাটা বলছি। তো আমরা গেলাম 2-2:30 নাগাদ, আমাদেরকে আলাদা গাড়ি করে দেওয়া হয়েছিল, দিল আমার হাজব্যান্ড চলে গেল গাড়িতে, মোটরসাইকেলে চলে গেল। ও বললো যে না, কোনো হয়তো ফর্মালিটিস আছে, তোমাদের যেতে হয়তো দেরি হতে পারে, বাচ্চাটা আছে। তো ও গাড়িতে গেল, আমরা গেলাম 2:30-3টে নাগাদ। আর কাউন্সেলিং শুরু হয়েছিল। কাউন্সেলিং আমাদের 4টে 4:30 নাগাদ কাউন্সেলিং হলো। তো তখন হয়েছিল কি, কাউন্সেলিংয়ে কিছুজন ইনক্লুডেড প্রার্থীকে নেওয়া হয়েছিল প্রথম দিকে, আমাদের কাউন্সেলিং হয়ে গেছিলো। আর যাদের শেষের দিকে ছিল তাদের কাউন্সেলিং হয়নি বলে তারা অবরোধ করতে থাকলো। তো ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে সেই 4:30 থেকে অপেক্ষা করতে করতে প্রায় রাত 12টা বেজে 12টা হয়ে গেল, 1টা 2টো 3টে 4টের সময় তখন পুলিশ তো এমনিতে ছিল, পুলিশ প্রোটেকশন ছিল ওখানে, পুলিশ এসেও সরাতে পারেনি যারা অবরোধ করছিল তাদেরকে। ওই বাচ্চাকে নিয়ে সারা রাত ওখানে ছিলাম। আর আমার সাথে ছিল আমার বোন, হাজব্যান্ড তো গাড়িতে গিয়েছিলো, হাজব্যান্ড ছিল। তো এইরকম সিচুয়েশানে খুব টেনশন হচ্ছিল যে আমার মেয়ের আবার ঠান্ডা লেগেছে। আমরা তো আর গাড়ির মধ্যে বসে আছি, প্রচণ্ড গরম, আর গাড়ি মানে শীতকালেও গরম ধরে যাচ্ছে গাড়ির মধ্যে থেকে। আর দরজা খুললেই সেই বড় বড় মশা, মনে হচ্ছে যে এই মেয়েটাকে কামড়াবে না। তো তখন আমার চাকরি তো মাথায় থাক, মানে মনে হচ্ছে আমি এখানে এসে কী করলাম, কখন যে হবে। তারপরে ওই ভোর হয়ে গেল প্রায় বাড়ি আসতে ওখান থেকে। আমি ওখানে গেছিলাম, ওখানে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে গেলাম, তখন আমি ওখানে গিয়ে বললাম যে আমার ছোটো বাচ্চা আছে গাড়িতে। ওখানে সবাই বিশ্বাস করছিল না, বললো ওই 3 দিনের বাচ্চা নিয়ে কেউ এরকম হাঁটতে পারে। আমি তো ওদের কোনো কথাই পাত্তাই দিইনি, কারণ হচ্ছে ওদেরকে আমি চিনি না, আমি ওদের কথায় কোনো পাত্তাই দিই। তোমাদেরকে পরের দিন আমি দেখতে পাবো না, তোমার সঙ্গে কোনো ডিল, কোনো কথাই হবে না আমার, আমি এটাই ভেবেছিলাম। আমার আগে তখন প্রায়োরিটি ছিল আমার মেয়ে। তারপরে আমি ওখান থেকে, তখনও কিছুজন ছিল, আমি কোনো গ্রাহ্য করিনি। আমি ওখানে গিয়ে সরাসরি অফিসে গিয়ে বললাম যে আমার মেয়ে আছে, আমাকে আগে দিয়ে দিল। থ্যাঙ্কস, তাদেরকে সবাইকে ধন্যবাদ, তারা হয়তো জানে না এই ঘটনাটা। তারপরে ওখান থেকে এলাম, ওখান থেকে আসতে চুঁচুড়া থেকে আমাদের হুগলির বলাগড়। তো এখানে আসতে প্রায় ভোর হয়ে গেল, তখন 5টা 5:30 রাত্রেবেলার কুয়াশা, রাস্তায় ড্রাইভার গাড়ি দেখতে পাচ্ছে না। আর তার মধ্যে আমার হাজব্যান্ড ওই যে গাড়িতে গেছে, কুয়াশা একদম পুরো ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে, ওর মধ্যে এলো কষ্ট করে, তখন কী যে খারাপ লাগছিল কি বলবো। যাই হোক, এলাম। তারপরে মেয়ে তো কাঁদতে শুরু করলো, মানে ওর তো কোলের গরমে ছিল। আর এই যে জার্নি, এই হসপিটাল থেকে আসা, তারপরে ওই যে ওখানে চুঁচুড়াতে গেছি, চুঁচুড়াতে গিয়ে সারা রাত ওই যে কোলে থাকা। তারপরে আবার সকাল হলো, আবার 10টায় জয়েন করতে হবে এসে অফিস, তারপরে স্কুল জয়েনিং। আমার সবচেয়ে খুশির দিন। একে তো মেয়ে হয়েছে, খুব খুশি, মেয়ে ভালো আছে।
আর কোনো রকম সি সেকশন ছাড়াই হয়েছে, কোনো রকম অপারেশন ছাড়া হয়েছে, এটা তো খুশি। তো তাহলে কী হলো, আমি 18 তারিখে জয়েন করলাম, তাহলে আমার মেয়ে হলো 14 তারিখ, আর আমি স্কুলে জয়েন করলাম 18 তারিখ। তাহলে হলো না, আমার দুটো সন্তান, মানে যাকে আমি এতদিন স্বপ্নে বড় করেছি, স্বপ্ন দিয়ে ঘুরে ফুটে বড় করেছি, আর আমার যে সন্তান আমার মেয়ে, আর এই যে আমার চাকরি, এই দুটোর বয়সের ফারাক মাত্র 4 দিন। তাহলে হলো না কি, আমার 2 সন্তানের বয়সের পার্থক্য মাত্র 4 দিন। তোমরা কমেন্ট করে জানিও আমার জীবনের গল্প তোমাদের কেমন লাগলো। পরে আবার অন্য ঘটনা তোমাদের সাথে এসে শেয়ার করব। ধন্যবাদ, সবাই ভালো থেকো।